আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের ৪৯তম পর্ব। অন্ধকার নেমে এসেছে। সন্ধ্যার তার ঝাঁপি থেকে অন্ধকার নিয়ে এসে ঝোপ করে রাত নামিয়ে দিল। বিদ্যুৎও চলে গেল। পদ্মজার হারিকেন জ্বালিয়ে প্রেমার ঘরে এলো। প্রেমা পড়ছিল। পূর্ণা শুয়ে আছে। পদ্মজাকে দেখে প্রেমা এগিয়ে আসে, হারিকেন নিল। এরপর বলল, আপা সন্ধ্যার নামাজ পড়েনি। তুই পড়, আমি দেখছি। পদ্মজা পূর্ণার শিউরে বসে কাশি দিল, পূর্ণার মনোযোগ পেতে। পূর্ণার সাড়া পাওয়া যায়নি। বেঘোরে ঘুমাচ্ছে। সেদিনের ঘটনার 6 দিন কেটে গেছে। পূর্ণার স্বাভাবিক হতে 2 দিন লেগেছিল। 2 দিন ঘর থেকে বের হয়নি। কিন্তু কাঁধের ক্ষতটা শীতের কারণে পেকেছে। খুব জ্বালাতন করে। আপা আপা করে কাঁদে। পদ্মজার ভালো লাগে না সেই কান্না শুনতে, কষ্ট হয়। পদ্মজার বুক ভারী হয়ে আসে। পূর্ণার গায়ে লেপ জড়িয়ে দিল। তারপর পূর্ণার মাথায় কিছুক্ষণ বিলি কেটে দিয়ে প্রেমাকে প্রশ্ন করল, প্রান্ত কোথায়? লাহারি ঘরে। কি করে ওখানে? কি হিবিজিবি বানায়? বিজ্ঞানী হয়ে যাবে দেখো। মজা করে বলছিস কেন? হিবিজিবি বানাতে বানাতেই একদিন চমকে দেওয়ার মতো কিছু বানিয়ে ফেলবে। বিরক্ত করিস না, ওকে ওর মতো সময় কাটাতে দিস। কে যায় ওরে বিরক্ত করতে? আমি আমার পড়া নিয়ে আছি। কথা শেষ করেই প্রেমা পড়ার মনোযোগ দিল। পদ্মজা মুচকে হাসলো। প্রেমাকে খুব ভালো লাগে তার। মেয়েটা লাজুক না, শুধু ভীষণ বুদ্ধিমতীও বটে। চাল চলন আকর্ষণ করার মতো। বাসন্তী এই রাতের বেলা হারিকেন জ্বালিয়ে কাঁথা সেলাই করছেন। পদ্মজা রাগী সুরে বলার চেষ্টা করলো, রাতের বেলা কি করছেন আপনি? বিশ্রাম নিন এখন। বাসন্তী পদ্মজার দিকে চেয়ে হাসলেন, বললেন, কিছুক্ষণ আগেই তো সন্ধ্যা হলো। সারাদিন কাজ করেন, এখনো করবেন? বিকেলে এত সব রান্নাও করলেন। যতদিন গ্রামে আছি আমি এই সেলাই টেলাই যেন আর না দেখি। বাসন্তীকে আর কিছু বলতে না দিয়ে পদ্মজা কাঁথা কেড়ে নিল। বাসন্তী কোনো কথা শুনেনি। আলমারির ভিতরের কাঁথা সুতা সুই রেখে বলল, যতদিন আছি আমি এগুলো বের করতে যেন না দেখি, বুঝছেন? আমার কি আর কিছু বলার আছে? পদ্মজা হেসে ফেলল, সাথে বাসন্তীও। আমিরের আগমন ঘটে তখনই। পরনে বেশ দামি জ্যাকেট, পায়ে বুট। সে বাইরে গিয়েছিল হেমলতার মিলাদের ব্যবস্থা করতে। পদ্মজা এগিয়ে এসে প্রশ্ন করল, সব ঠিক হয়েছে? আর একদিন পরেই কিন্তু। কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে গেছে। পেটে ইঁদুর দৌড়াচ্ছে, খেতে দাও। বাসন্তী বিছানা থেকে দ্রুত নামলেন। দিতেছি বাবা। আমি যাচ্ছি তো, বলল পদ্মজা। তুমি জামাইকে নিয়ে কলপারে যাও, দেখো জুতায় কাদা লাগিয়ে আসছে। সাথে সাথে পদ্মজা আমিরের পায়ের দিকে তাকালো। আমিরও তাকালো। পদ্মজা আক্ষেপের সুরে বলল, এত কাদা নিয়ে ঘরে ঢুকলেন কেন? আমির তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দরজার সামনে দাঁড়ালো। অপরাধী সুরে বলল, দুঃখিত আমি। আসুন কলপারে। কুয়াশায় চারিদিক ঝাপসা হয়ে আছে। কুয়াশার স্তর এতই ঘন যে 5-6 ফুট দূরের কিছু দেখা যাচ্ছে না। পদ্মজা কল যাচ্ছে। আমির জুতা থেকে কাদা ধুয়ে ফেলেছে। কলের পানি কুসুম গরম। শীতের সময় কল থেকে গরম পানি আসার ব্যাপারটা দারুণ। আমির বলল, পূর্ণা কি ঘুমিয়ে গেছে? হ্যাঁ। হ্যাঁ, ঘুমাবেই তো। প্রতিদিন সন্ধ্যায় আজান পড়তেই ঘুমিয়ে পড়ে। আর ফজরের আজানের আগ থেকে উঠে পকপক শুরু করে। ঘুমাতে পারি না। পদ্মজা শব্দ করে হাসলো, বলল, ঠিকই তো করে। ফজরে কিসের ঘুম? বোনের পক্ষই তো নিবে। ঘন কালো পিতপতন নীরবতা। আমিরের জুতা ধোয়া শেষ। পদ্মজা শুকনো কণ্ঠে বলল, ওই বাড়ির মানুষদের আসতে বলেছেন? ওই বাড়ির নাম উঠতেই আমির জ্বলে উঠল। গম্ভীর কণ্ঠে বলল, ওই বাড়ির নাম নিতে নিষেধ করেছি? তবুও। না, বলিনি। আর বলবো না। আমির পায়ে গটগট শব্দ করে চলে যায়। পদ্মজা আমিরের যাওয়ার পানে তাকিয়ে থাকলো। সে রাতের পর ওই বাড়িতে তারা 3 দিন ছিল। তারপরই আমির চাপ দিতে থাকে ওই বাড়ি ছাড়তে। সে সারাক্ষণ আটকে থাকে। এভাবে আটকে নিয়ে বাঁচা যায়? আমির রাতে ঘুমায় না, ছটপট করে। এই বুঝি পদ্মজার কিছু হয়ে গেল। পদ্মজা খেয়াল করেছে আমির রাতে কপালে উপরে হাত রেখে চুপচাপ শুয়ে থাকে। তাছাড়া এইভাবে লাশ অদৃশ্য হয়ে গেল। পরপর 3 দিন কেটে যায়, তবুও কেউ কিছু বলেনি। কারো মধ্যে কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্যাপারটা ভয়ঙ্কর।
পূর্ণার ওখানে থাকা বিপজ্জনক, সে বিপদকে ভয় পায় না, কিন্তু পূর্ণাকে কিছু হলে সে মানতে পারবে না। আবার পূর্ণা একা এই বাড়িতে আসবে না, তাই বাধ্য হয়ে তিনজন একসাথে চলে এসেছে। তবে পদ্মজা আবার যাবে ওই বাড়িতে, যেতে তাকে হবেই। হাওলাদার বাড়ির প্রতিটি কোণার রহস্য সে নিজ থেকে উন্মোচন করবে, এটা তার শপথ। অনেক রাত হয়েছে। রাতের খাবারের সময় পূর্ণাকে ডেকে তোলা হয়। একবার ঘুম ভেঙে গেলে পূর্ণা আর ঘুমাতে পারে না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। প্রেমা এখনো পড়ছে। পূর্ণা বিরক্তি নিয়ে প্রেমার দিকে তাকালো। মনে মনে বলে, এই মেয়ে কি বিশ্ব জয় করে ফেলবে পড়ে? এত তো আপাও পড়েনি। বাতিটা নিভিয়ে এসে ঘুমা, অনেক পড়ছস, কিরমির করে বলল পূর্ণা। প্রেমা গুরুজনদের মতো করে বলল, বাতিটা না, বাতিটা হবে। থাপ্পড় দিয়ে দাঁত গাছে তুলে দেব আমাকে কিছু শেখাতে আসলে। প্রেমার মুখে আধার নেমে আসে। সে থমথমে মুখ নিয়ে বই বন্ধ করে ঝিম মেরে বসে থাকে। পূর্ণা সন্তুষ্ট হয়ে বলে, এবার হারিকেনের আগুন নিভা, এরপর শুয়ে পড়। প্রেমা হারিকেনের আগুন নিভাতে প্রস্তুত হতেই পূর্ণা বলল, না থাক, নিভাতে হবে না, ভয় করে, তুই শুয়ে পড়। প্রেমা বাধ্যর মতো এসে শুয়ে পড়ে ল্যাপের ভিতর ঢুকে। তার ঠান্ডা পা জোড়া পূর্ণার পায়ে লাগতেই পূর্ণা হৈ হৈ করে উঠে। ও মাগো, কি ঠান্ডা, দূরে যা। প্রেমা রাগী চোখে তাকালো। পূর্ণা ধমক দিয়ে বলল, কি হইছে? এমনে তাকাস কেন? খেয়ে ফেলবি? পূর্ণার সাথে কথা বলে নিজের পায়ে নিজে কুড়াল মারতে ইচ্ছে হচ্ছে না প্রেমার। পূর্ণার কথাবার্তাকে পাত্তা দিলে প্রেমার ঘুম নষ্ট হবে, সকালে উঠে নামাজ পড়াও হবে না, বই পড়াও হবে না। এটা ভেবে প্রেমা পাশ ফিরে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও যায়। পূর্ণা মাথা তুলে দেখে প্রেমা ঘুমোলো নাকি। যখন বুঝলো ঘুমিয়ে গেছে তখন ল্যাপ দিয়ে ভালো করে ঢেকে দিল প্রেমাকে। এরপর জড়িয়ে ধরল, যেন দ্রুত প্রেমার ঠান্ডা শরীর গরম হয়ে আসে। এই বোনটাকে সে ভীষণ ভালোবাসে, খুব ভালোবাসে। শুধু ভালোবাসাটা প্রকাশ করতে পারে না কেন জানি। প্রেমার ঘুম খুব পাতলা। পূর্ণা তাকে জড়িয়ে ধরতেই তার ঘুম ছুটে যায়। ঠোঁটে ফুটে উঠে মুচকি হাসি, প্রায় এরকমই হয়। সে ঘুমালে পূর্ণা তার কপালে চুমু দেয়, চুলে বিলি কেটে দেয়, হাত পায়ের নখ কেটে দেয়। ভালোবাসার অনেক রূপ হয়, তেমনি এই দুই বোনের ভালোবাসাটা অন্যরকম। লুকিয়ে একজন আরেকজনকে ভালোবাসে, প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। দুজনই টের পায়, কিন্তু প্রকাশ্যে সাপে নেউলে যুদ্ধ চলে। পূর্ণার কিছুতেই ঘুম আসছে না। হারিকেনের আলো নিভু নিভু। পূর্ণা উঠে বসে, আবার শুয়ে পড়ে। নিভু নিভু আলোর দিকে চেয়ে মৃদুলের কথা ভাবে। মানুষটার কথা ইদানিং উঠতে বসতে মনে পড়ে তার। কাঁধে আঘাত পাওয়ার পর পূর্ণা 2 দিন ঘর থেকে বের হয়নি, তাই মৃদুল বারবার পূর্ণার ঘরে উকি দেয়। পদ্মজা সারাক্ষণ থাকতো, তাই ঢোকার সাহস পায়নি। 2 দিন পর পূর্ণা ছাদে যায়, পিছু পিছু মৃদুলও আসে। পূর্ণার পিছনে দাঁড়িয়ে কাশে। পূর্ণা ফিরে তাকায়, মৃদুলকে দ্বিধাগ্রস্ত দেখায়। পূর্ণা প্রশ্ন করল, কিছু বলবেন? মৃদুল বলল, কেমন আছো? শুনলাম রাইতে রান্নাঘরে নাকি পইরা গেছিলা। ভালো আছি। তোমার কি ধপাস ধপাস কইরা পইরা যাওয়ার ব্যামো আছে? পূর্ণা কিছু বলেনি। পদ্মজা নিষেধ করেছে সেদিনের রাতের ব্যাপারে কাউকে কিছু বলতে। মৃদুল দেখল পূর্ণা কপালে কুঁচকে কাঁধে হাত বুলাচ্ছে। সে বিচলিত হয়ে জানতে চাইল, বেদনা করে? দায়ের উপর পড়ছো, কতটা কাটছে কে জানে। তার উপরে শীতের দিন, এই ঘা সহজে ভালো হইব না। এইখানে তো বাতাস হইতাছে, ঘরে যাও, ঘা বাড়াইও না। না, এইখানেই থাকবো। মৃদুল আর জেদ ধরেনি। পূর্ণা যতক্ষণ ছিল সেও ছিল। এরপর দিন একটু পরপর পূর্ণার খোঁজ নিয়েছে। পূর্ণা খুব সুন্দর একটা অনুভূতি সাক্ষাৎ পায়। শুরুতে মৃদুলকে দেখে শুধুই ভালো লাগলেও আস্তে আস্তে মৃদুলের বিচরণ শুরু হয়েছে তার পুরো অস্তিত্ব জুড়ে। মৃদুলের কথা বলা, দুষ্টুমি, হাসি সব ভালো লাগে। মনের অনুভূতিগুলো হাঁটি হাঁটি পা করে গুরুতর সম্পর্কে এই দিকে এগিয়ে যাচ্ছে। এমনকি মৃদুলও যে তার ব্যাপারে আগ্রহী পূর্ণা টের পায়। এই বাড়িতে আসার পরদিন মৃদুল আমিরের সাথে দেখা করার অজুহাতে পূর্ণার সাথে দেখা করতে আসে।
সবার অগোচরে বলে যায় তার সাথে পরের দিন দুপুরের উত্তরের ঘাটে দেখা করতে। পূর্ণা বলেছিল যাবে, কিন্তু পূর্ণা দুপুরে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙে সন্ধ্যায়, তাই আর যাওয়া হয়নি। গতকাল পদ্মজা বের হতেই দিল না। পূর্ণার মন কেমন কেমন করছে। খুব মনে পড়ছে মৃদুলকে। হারিকেনের আলো নিভে যায়, তখনই জানালায় টোকা পড়ে। পূর্ণা ভয় পেয়ে যায়, কে যেন তার নাম ধরে ডাকছে। ভূত এলো নাকি? পূর্ণা ধরপড়িয়ে বিছানা থেকে নামে। আবারও সেই কণ্ঠ ভেসে আসে। কণ্ঠটা পরিচিত। পূর্ণা ভুরুকঞ্চন করে টিনের দেয়ালে কান পাতে। আবারও ভেসে আসে চেনা সুর। এই পূর্ণা। কণ্ঠটা চেনার সাথে সাথে পূর্ণা জানালা খুলল। মৃদুলের মুখটা ভেসে ওঠে। পূর্ণার বুক ধুক করে উঠল। সর্বাঙ্গে একটা উষ্ণ বাতাস ছুঁয়ে যায়। সে ফিসফিসিয়ে বলল, পাশের ঘরে আপা ভাইয়া, আপনি ঘাটে যান, আমি আসছি। আচ্ছা। মৃদুল চলে যায়। পূর্ণা তাড়াহুড়া করে সোয়েটার পরে, শাল দিয়ে মাথা ঢাকলো। তারপর হারিকেনে নতুন আগুন জ্বালিয়ে হারিকেন নিয়ে বেরিয়ে পড়ে। ভালোবাসার কথা বলা হয়নি, কোনো সম্পর্ক নেই দুজনের। তবুও পূর্ণা কোনো এক বশীকরণে জাদুতে ছুটে যাচ্ছে মৃদুলের কাছে। কলপার অবধি গিয়ে আবার ছুটে আসে ঘরে। আয়না কাজল বের করে, চোখে কাজল দেয়, তারপর বেরিয়ে যায়। ব্যস্ত পায়ে ঘাটে আসে। চারিদিকে জোনাকি পোকা জল করে জ্বলছে। একটু দূরেই মৃদুল দাঁড়িয়ে আছে। পূর্ণার হাঁটার গতি কমে যায়। সে অকারণে লজ্জা পাচ্ছে। মৃদুল এগিয়ে আসে। তার গলায় মাফলার, মাথায় টুপি, পরনে সোয়েটার। পূর্ণা মৃদুলের দিকে না তাকিয়ে বিনিদ্র আলোক্ত চোখে হারিকেনের মৃদু আলোয় নদীর অশান্ত জলরাশির দিকে চেয়ে বলল, কেন ডেকেছেন? কেমন আছো? পুরুষালী ভরাট কণ্ঠটি পূর্ণাকে কাঁপিয়ে তোলে। অন্য বেলা তো এমন হয় না। এখন এরকম হওয়ার কারণ কি? রাতের অন্ধকার এবং নির্জনতা। পূর্ণা বলল, ক্ষতস্থান পেকেছে, তাই একটু যন্ত্রণা হয়। আপনি কেমন আছেন? ভালো নেই। মৃদুলের কণ্ঠটি করুণ শোনায়। পূর্ণা মৃদুলের দিকে চোখ তুলে তাকায়। চোখাচোখি হয়। হারিকেনের আলোয় পূর্ণার কাজল কালো চোখ দুটি তীরের বেগে মৃদুলকে ঘায়েল করে। পূর্ণা সাবধানে প্রশ্ন করল, কেন? জানি না। এত রাতে আসা ঠিক হয়নি। এত রাইতে আমার ডাকে তুমি কেন সাড়া দিলা? জানি না। দুজনের কেউই কথা খুঁজে পাচ্ছে না। দুজনেই কেউই জানে না তারা কেন দেখা করেছে। মৃদুল জানে না সে কেন এত রাতে তীব্র শীতে এখানে ছুটে এসেছে। পূর্ণা জানে না সে কেন পরপুরুষের ডাকে সাড়া দিল। শুধু এইটুকু জানে তাদের অশান্ত মন শান্ত হয়েছে। খালি খালি জায়গাটা পূর্ণ হয়েছে। তবে হৃদস্পন্দন ছন্দ তুলে নৃত্য করছে। পূর্ণার কাঁধের ব্যথা বাড়ে, তাই তার ভ্রু দুটি বেঁকে গেল। কাঁধে এক হাত রাখে। মৃদুল ব্যথিত সুরে জানতে চাইল, আবার বেদনা করে? দেখি কেমনে কি হয়েছে। মৃদুল দুই পা এগিয়ে আসে। পূর্ণা পিছিয়ে যায়। লাজুক ভঙ্গিতে বলল, অবিবাহিত মেয়ের কাঁধে হাত দেখতে চাও অন্যায়। সে তো দেখা করাও অন্যায়। সব অন্যায় কি মানা যায়? অনেকে তো মানে। আমি পারি না। আপনি অন্যরকম। ব্যথা কমেছে? হ্যাঁ, হুট করে ব্যথা বেড়ে যায়, আবার সঙ্গে সঙ্গে কমেও যায়। পাকলে এরকম হয়। হুম। ভয় হচ্ছে না? পূর্ণা কেমন করে যেন মৃদুলের দিকে তাকালো। মৃদুল থমকে যায়। পূর্ণা বলল, কার ভয়? আপনার? আমার আর সমাজ, দুইটাই। আপনাকে ভয় পেলে আসতাম না। আর সমাজের ভয় অনেক আগে কেটে গেছে। উত্তরে বলার মতো কিছু পেল না মৃদুল। ঝিঝি পোকারা ডাকছে, আলো দিচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে। তার মাঝে দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ আর নারী দাঁড়িয়ে আছে, বুকে ভালোবাসার উথাল পাথাল ঢেউ নিয়ে। অনেকক্ষণ পর মৃদুল বলল, আমি আসতে চাইনি। পূর্ণা আবারও সেই মন কেমন করা দৃষ্টি নিয়ে তাকালো। বলল, তাহলে কেন এসেছেন? মনে হইতেছে কোনো বশীকরণ তাবিজের জোরে এখানে আইয়া পড়ছি। পূর্ণা হেসে ফেলল। হারিকেনের মায়াবী আলোয় সে হাসি কি যে ভালো দেখাচ্ছিল। তার প্রশংসা করার মতো যোগ্য শব্দ মৃদুলের ভাষার ভাণ্ডারে মজুদ নেই। সে গাঢ় সুরে বলল, পীড়িতির মায়া বড় জ্বালা। কপাল ঈষৎ কুঁচকে পূর্ণা প্রশ্ন করল,
কার পীড়িতের দহনে জ্বলছেন? তোমারে কইতে হইব? না, ঘরে যাও। পূর্ণা তার মুখের ধারে হারিকেন ধরে মৃদুলের দিকে চেয়ে বলল, আমি কাজল দিয়েছি। পূর্ণা ভেবেছে তার কাজল কালো চোখ মৃদুল দেখেনি, কিন্তু মৃদুল তো শুরুতেই দেখেছে আর ঘায়েল হয়েছে। সে হেসে পূর্ণার চোখ মুখ আবার দেখলো। হারিকেনের হলদে আলোয় পূর্ণার তেলতেলে ত্বক চিকচিক করছে। মৃদুল বলল, দেখেছি, ভালো লাগছে। মৃদুলের এইটুকু প্রশংসায় পূর্ণার মন নেচে উঠল। সে ঠোঁটে হাসি রেখে বলল, সাবধানে বাড়ি যাবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমার নিয়মিত আপুরা এবং ভাইয়ারা যারা আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখার আগে একটা লাইক দিবেন। এতে করে আমার ভিডিওগুলো আরও মানুষের কাছে পৌঁছে যাবে। একটা লাইক শেয়ারের কাজ করে, এই জন্য এইটুকু অনুরোধ আপনারা প্লিজ রাখবেন। তো ভিডিওটা দেখার সময় একটা লাইক দিবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী পর্ব আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের 50তম পর্ব। সুষ্ঠুভাবে হেমলতার মৃত্যুবার্ষিকীর মিলাদ সম্পূর্ণ হয়। বিকেলে মোড়ল বাড়ির পরিবারের সদস্যরা একসাথে আটপাড়ার মসজিদের সামনে এসে দাঁড়ায়। সাথে বৃদ্ধা মঞ্জুরা এবং হিমেল রয়েছে। মসজিদের কবরস্থানে পাশাপাশি শুয়ে আছেন মোর্শেদ, হেমলতা ও পারিজা। কবরের কাছে আসা নিষেধ বলে মেয়েরা দূর থেকে দুই চোখ ভরে 3টি কবর দেখছে এবং চোখের জল বিসর্জন দিচ্ছে। মৃত্যুর এতগুলি বছর পেরিয়ে গেছে, তবুও কবরের সামনে এসে দাঁড়ালে বুকে এত কষ্ট হয়। কাছের মানুষের মৃত্যু হচ্ছে ভয়ানক বিষের নাম। এই বিষ যারা পান করেছে তারাই জানে কষ্টের মাত্রা। পূর্ণা ছিচকাদুনে, সে চোখের জলে স্নান করছে। পদ্মজা ছলছল চোখে তাকিয়ে আছে কবরগুলোর দিকে। মা নামক মমতাময়ী মানুষটার ছায়ার অভাব বোধ হয় প্রতিটি পদক্ষেপে সহ্য করতে হয়। কত ভালোবাসতেন তিনি। মাথার উপর তার ছায়া ছাড়া নিঃশ্বাস নেওয়ার দায় ছিল। আর আজ এত বছর ধরে পদ্মজা দিব্যি এই মানুষটাকে ছাড়াই বেঁচে আছে। জন্মদাতা পিতা ছোট থেকে অনেক লাঞ্ছনা বঞ্চনা করেছে। কত আকুল হয়ে থাকতো পদ্মজা পিতার ভালোবাসা পেতে। যখন ভালোবাসা পেল, বেশি দিন পৃথিবীতে রইল না। মা মরা মেয়েদের রেখে নিজেও পাড়ি জমালেন ওপারে। তারপর পদ্মজার কোল আলো করে এলো কন্যা পারিজা। পিতামাতার মৃত্যুর শোক কিছুটা হলেও লাঘব হয়, কিন্তু এই সুখও বেশি দিন টিকেনি। খুব কম আয়ুকাল নিয়ে জন্মেছিল পারিজা। পদ্মজাকে আঁধারে গহীনে ছুঁড়ে ফেলে এক এক করে চলে যায় শুকতারারা। পদ্মজা বেশিক্ষণ দীর্ঘশ্বাসের ঘূর্ণি বুকের ভিতর চেপে রাখতে পারেনি। সে মুখ এক হাতে চেপে ধরে ডুকরে কেঁদে ওঠে। বাসন্তী পদ্মজার মাথাটা পরম যত্নে নিজের কাঁধে রাখেন। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, কেঁদো না মা, একদিন দেখা হবে হাসরের ময়দানে। সময় তার নিজের গতিতে চলে, কারো জন্য থেমে থাকে না। কেটে যায় আরও 3টা দিন। এর মাঝে পূর্ণা মৃদুলের সাথে শুটিং দেখতে গিয়েছে একবার। গ্রামের পথে দুজন হেসে খেলে কথা বলেছে, এতেই কানাঘুষা শুরু হয়ে গেছে। এদিকে আমিরের ভীষণ জ্বর, শুকিয়ে গেছে অনেক। ভেতরে ভেতরে কি যেন ভাবে সারাক্ষণ। খাওয়া দাওয়া কমে গেছে, সব সময় চিন্তিত থাকে। বাড়িতে বেশিক্ষণ থাকে না, এদিক ওদিক ঘুরে বেড়ায়। এখন শুয়ে আছে বারান্দার ঘরে। পদ্মজা কপালে জলপট্টি দিচ্ছে। আমিরের চোখ দুটি বন্ধ। পদ্মজা আদরের গলায় ডাকলো, শুনছেন? আমির চোখ বন্ধ রেখেই বলল, হুম। কি এত ভাবেন? আমির চোখ খুলে পদ্মজার দিকে তাকালো। তার চোখ দুটি ভয়ঙ্কর লাল, রাতে না ঘুমানোর ফল। সে পদ্মজাকে পাল্টা প্রশ্ন করল, কি ভাববো? জানি না, কিছু তো ভাবেনি। চোখ দুটি তার প্রমাণ। আপনি কোনো কিছু নিয়ে কি ভীতিগ্রস্ত? আমির বড় করে নিঃশ্বাস ছাড়ল, বলল, তেমন কিছু না। যেমন কিছুই হোক, বলুন না আমাকে। আমাদের ঢাকা ফেরা উচিত। হঠাৎ? জানি না কিছু। আমার প্রায় মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে আজে বাজে স্বপ্ন দেখে। তোমাকে হারাতে পারবো না আমি। আমার কিছু হবে না। আমি কারো কোনো ক্ষতি করিনি যে। পদ্মজা থেমে গেল। সে তো একজনকে খুন করেছে। পদ্মজার দৃষ্টি এলোমেলো হয়ে আসে।
আমির পদ্মজার দিকে চেয়ে বলল, তুমি কি করে কাউকে খুন করতে পারলে? আমি ভাবতেই পারি না। এরপর থেকে ভয়টা বেড়ে গেছে। আমার খুব চিন্তা হয়, ঘুম হয় না। রাত জেগে পাহারা দেই, কেউ যেন আমার পদ্মবতীকে ছুতে না পারে। পদ্মজার দুই চোখ জলে ভরে ওঠে। বলে, প্রথম তো বিশ্বাস করেননি, এটাই ভালো ছিল। এখন তো বিশ্বাস করে চিন্তায় পড়ে গেছেন, আর অসুস্থ হয়েও পড়েছেন। আমি ভেবেছিলাম স্বপ্ন দেখেছো, তাই ঘুম থেকে উঠে আবোল তাবোল বলছো। তারপর সুস্থ স্বাভাবিকভাবেও যখন বললে, অবিশ্বাস কি করে করি? এত ভালোবাসতে নেই, আমার কপালে সয় না। ভালোবাসতে না করছো? মোটেও না, মাত্রা কমাতে বলেছি। পাশেই অজয়বাবুর আমবাগান, শাঁ শাঁ করে শীতল হাওয়া বইছে, পাখির ডাকও শোনা যাচ্ছে। পূর্ণা মৃদুলের চেয়ে ৫-৬ হাত দূরে দাঁড়িয়ে আছে। তার মস্তক নত, ওড়না বেসামাল হয়ে উড়ছে। মগাকে দিয়ে পূর্ণাকে ডেকে এনেছে মৃদুল। আসার পর থেকেই ঝিম মেরে দাঁড়িয়ে আছে পূর্ণা, দাঁত দিয়ে নখ কাটছে। মৃদুল নীরবতা ভেঙে বলল, আমি আগামীকাল বাড়িতে যাইতাছি। পূর্ণা চৌকিতে তাকালো, রুদ্ধশ্বাস কণ্ঠে প্রশ্ন করল, কেন? মৃদুল মুচকি হেসে বলল, নিজের বাড়িত কেন যায় মানুষ? এইখানে তো বেড়াইতে আইছিলাম। ওহ। পূর্ণা মৃদুলের উপর থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে দৃষ্টিপাত করে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে। কান্না পাচ্ছে তার। মৃদুল এক ধ্যানে পূর্ণার দিকে চেয়ে থাকলো, তারপর বলল, অন্যদিকে চাইয়া রইছো কেন? এদিকে যাও। পূর্ণা বাধ্যের মতো মৃদুলের কথা শুনে, তার দুই চোখ জল টলমল করছে। পূর্ণার মেঘাচ্ছন্ন দুটি চোখ দেখে মৃদুলের ভীষণ কষ্ট অনুভব হয়। সে কেমন একটা ঘোর নিয়ে জানতে চাইল, চলে যাব, শুই না কষ্ট হইতেছে? পূর্ণা আবারও দৃষ্টি ঘুরিয়ে নিল, অভিমানী সুরে বলল, মোটেও না, চলে যান। ২ দিন পরই আসতেছি। পূর্ণার চোখে মুখে হাসির ছটা খেলে যায়। সে ঘাড় ঘুরিয়ে ২ কদম এগিয়ে এসে বলল, সত্যি? সত্যি, এবার হাত ধরি। মৃদুল বেসুরম আবদারে পূর্ণার লজ্জা পেল। সে ২ কদম পিছিয়ে যায়, ২ হাত পিছনে লুকিয়ে ঠোঁটে হাসি রেখে বলল, বাড়ি থেকে আসার পর। পূর্ণা দৌড়ে পালায়। মৃদুল পিছনে ডাকে, এই কই যাও? চঞ্চল পূর্ণা নাফ থেমে ফিরে তাকায়। তার লম্বা কেশ হাওয়ায় এলোমেলো করে উড়ছে। সে মিষ্টি করে হেসে জবাব দিল, বাড়ি যাই। আপনি সাবধানে যাবেন, জলদি ফিরবেন। মৃদুল তার গোলাপি ঠোঁট দাঁত দিয়ে চেপে ধরে হেসে মাথা চুলকালো। কি অপূর্ব দেখাচ্ছে গ্রামের চঞ্চল শ্যামবর্ণের মেয়েটিকে। হাওয়ার তালে মেঠো পথ ধরে ছুটে যাচ্ছে বাড়ির দিকে। চুল আর ওড়না দুটোই হাওয়ার ছন্দে সুর তুলে যেন উঠছে। সকাল সকাল মগা এসে খবর দিল, রানী মদনের মাথায় আঘাত করেছে। মদন এখন হাসপাতালে ভর্তি। খলিল হাওলাদার রানীকে মেরে আধমরা করে একটা ঘরে বন্দি করে রেখেছেন। এই কথা শুনে পদ্মজা অস্থির হয়ে পড়ে। খলিল হাওলাদার এতই জঘন্য যে পদ্মজার মনে হয় এই মানুষটা নিজের মেয়েকে যেন এক মুহূর্তে খুন করে ফেলতে পারে। পদ্মজা আমিরকে চাপ দেয় ওই বাড়িতে নিয়ে যেতে, নয়তো সে একাই চলে যাবে। এক প্রকার জোর করেই আমিরকে নিয়ে সে হাওলাদার বাড়িতে যায়। হাওলাদার বাড়ির পরিবেশ থমথমে নির্জন, সব সময় এমন থাকে। এ আর নতুন কি? অন্দরমহলে ঢুকতেই আমিনা আমিরের উপর ঝাঁপিয়ে পড়ে, আকুতি মিনতি করে বলে, বাপ, আমার মেয়েরে আমার কাছে আইনা দাও, নাইলে ওর কাছে আমারে লইয়া যাও, তোমার ২টা পায়ে ধরি। আমির আমিনাকে মেঝে থেকে তুলে আশ্বাস দেয়, আমি দেখছি, সব ঠিক হয়ে যাবে। আমির খলিলের ঘরের দিকে যায়। ফরিনা এসে বিস্তারিত বললেন, রাইতের বেলা মদনের চিল্লানি হুনি, দৌড়ে সবাই আইয়া দেহি মদন পইরা আছে, মাথা দিয়া কি যে রক্ত বাইর হইতেছে, আর রানীর হাতে এত বড় একটা ইট। সেরিডারে দেইখা মনে হইতাছিল সেরিডার উপরে জিন আসর করছে। আরেকটু হইলেই এতিম স্যারাটা মইরা যাইত। বাবুর বাপ আর রিদওয়ান মেইলা তাড়াতাড়ি হাসপাতালে লইয়া গেছে, আর এহান দিয়া তোমার চাচা শ্বশুরে রানীর মাইরা ভর্তা কইরা লাইছে। নাক মুখ দিয়া রক্ত ছুটছে, তবুও থামে নাই। আমরা অনেক চেষ্টা করেছিলাম তোমার চাচা শ্বশুরের হাত থেকে বাঁচাইতে, পারি নাই। আলোডা কি যে কান্দা কানছে, এখন ঘুমাইতাছে। আমির চাবি নিয়ে আসে। আমিনা সাথে যেতে চাইলে আমির বলল, আমি আর পদ্ম যাচ্ছি, রানীরে নিচে নিয়ে আসি। পদ্ম, আসো। পদ্মজা ছুটে যায় আমিরের পিছু পিছু। ঘরের দরজা খুলে ঘরে ঢুকতেই রানী তাকায়।
রুম্পা যে ঘরে ছিল সেই ঘরেই তাকে রাখা হয়েছে। রানী কাঁদছিল। দরজা খোলার শব্দ শুনে থেমে যায়। বিছানায় হেলান দিয়ে বসে আছে। চোখ মুখের রক্ত শুকিয়ে গেছে। আমির পদ্মজাকে দেখে রানীর দৃষ্টি সরিয়ে নেয়। কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে না। সে নিজের জীবন নিয়ে সুখী না। পৃথিবীর সব কষ্ট যেন তার বুকে। এসব মারধর আর গায়ে লাগে না। বাপের কথায় বাড়ির কামলা বিয়ে করলো, এটা তার জন্য কতটা অপমানের কেউ বুঝবে না। সে শুধু মানুষ ভেবেই বাড়ির কামলাকে স্বামী মানতে পারেনি। এতটা উদার সে না। সে ভালো না। বাপের জোরাজুরিতে নাতনিও দিল। তারপর থেকেই মদন পেয়ে বসে। কারণে অকারণে তাকে ছুতে চায়। মদনের এক একটা ছোঁয়া রানীর জন্য কতটা বেদনাদায়ক তাও কেউ জানবে না। গতকাল রাতে মদন জোরজবরদস্তি করতে চেয়েছিল রানীকে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। খালি ড্রামের নিচে থাকা ইট নিয়ে চোখ বন্ধ করে মদনের মাথায় আঘাত করে। এতে সে এখন মোটেও অনুতপ্ত না। পদ্মজা রানীর মনের অবস্থা একটু হলেও বুঝতে পারছে। মেয়েটা হাসিখুশি থাকার জন্য বাচ্চাদের সাথে কাবাডি, গোল্লাছুট, কানামাছি কত কি খেলে, তবুও সুখী হতে পারে না। পদ্মজা সাবধানে রানীর পাশে এসে বসল। বলল, খুব মেরেছে? রানী পদ্মজার দিকে তাকিয়ে তীব্র কটাক্ষ করে বলল, তুমি যাই না কি করবা? মলম লাগাইয়া দেওন ছাড়া আর কি করণের আছে? আমির কিছু বলতে উদ্যোগ্য হয়। পদ্মজা আটকে দেয়। সে চমৎকার করে হেসে রানীকে বলল, মলম লাগানোর মানুষই বা কয়জনের ভাগ্যে জোটে আপা? রানীর দৃষ্টি শীতল হয়ে আসে। এই মেয়েটার সাথে রাগ দেখানো যায় না। পদ্মজার মাঝেও অদ্ভুত কিছু আছে, যা রাগ দমন করতে জানে। রানী বলল, আমি আমি ভালা নাই পদ্মজা। আমি একটু আরাম চাই, সুখ চাই। আর কষ্ট বোঝা নিতে পারতেছি না। রানীর কথার ধরন এলোমেলো। সে অন্য এক জগতে আছে। বন্দি পাখির মতো ছটপট করছে। মুক্তির আশায় ডানা ঝাপটাচ্ছে। পদ্মজার খুব মায়া হয়, ভীষণ অসহায় লাগে। ভালোবাসার মানুষ জীবনে এসে আবার হারিয়ে গিয়ে এভাবেই জীবন এলোমেলো করে দেয়। এত যাতনা কেন প্রেমে? যার শূন্যতা আজও শান্তি দিল না রানীকে। প্রতিনিয়ত কুরে কুরে খায়। রানী ভেতরটা যে একেবারে শূন্য। সে পীড়িতের যন্ত্রণায় আজও কাতর। আচ্ছা, যদি রানীকে তার উপযুক্ত কোনো ছেলের সাথে বিয়ে দেওয়া হতো, তবে কি সে তার ভালোবাসাকে ভুলতে পেরে একটু সুখী হতে পারত? আমির পদ্মজাকে ধরে ধরে রানীকে নিজ তলায় নিয়ে আসে। সবাই কত কি প্রশ্ন করে। রানী নিশ্চুপ। কারোর কোনো কথার উত্তর দেয়নি। সবাই যত্ন আত্তি করে। আমিনা খাইয়ে দেন। পুরো দিন রানী বিছানায় শুয়ে থাকে। আমিনা সারাদিন চেষ্টা করেছেন রানী যাতে কথা বলে, কিন্তু রানী যেন পণ করেছে কথা না বলার। অন্যদিকে মদন ভালো আছে। কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে। সেলাই লেগেছে। গঞ্জের হাসপাতালে নেওয়া হয়েছিল, এরপর সেখানে থেকে শহরে। এই খবর ছড়িয়ে পড়েছে গ্রামে। রানীকে সবাই অনেক খারাপ কথা বলেছে, অভিশাপ দিচ্ছে। অনেকে বাড়ি বয়ে এসে কটু কথা বলে যাচ্ছে। বাড়ির কেউ নিষেধ করেনি। রানী চুপ করে শুনেছে। বাড়ির অবস্থার কথা ভেবে আমির মোড়ল বাড়িতে ফেরার কথা বলেনি। দিন শেষে রাত আসে। সুন্দর পৃথিবীকে ঝাপটে ধরে ঘোর অন্ধকার। সেই অন্ধকারে হারিয়ে যায় রানী। সকালে চিঠি পাওয়া যায়। তাতে লেখা, আমার আলোরে দেইখা রাইখো তোমরা। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের 51তম পর্ব। ঘন কুয়াশা বেয়ে শীতের বিকেল নেমেছে ধীরে ধীরে। পদ্মজা আলোকে বুকের সাথে মিশিয়ে দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছে। তার চোখের দৃষ্টি বাড়ির গেইটের দিকে। বাড়ির সব পুরুষেরা সকালে বেরিয়েছে রানীর খোঁজে, এখনও ফেরেনি। যে নিজের ইচ্ছায় হারিয়ে যায় তাকে কি আর খুঁজে পাওয়া যায়? তবুও পদ্মজা চাইছে রানীকে যেন অক্ষত অবস্থায় ফিরে পাওয়া যায়। আলো সারাদিন মায়ের জন্য কেঁদেছে। মায়ের আদরের জন্য ছটপট করেছে। আলোর অস্বস্তির দেখে পদ্মজার দুই ঠোঁট কেঁপেছে। জান প্রাণ দিয়ে চেষ্টা করেছে মায়ের মতো আদর করার, কিন্তু সে তো আলোর মা না। আলোর মায়ের গন্ধ তার গায়ে নেই। রানী মা হয়ে কি করে পারল আলোকে ছেড়ে যেতে? পৃথিবীর সব মা এরকম হয় না। সব মা সন্তানের জন্য ত্যাগ করতে জানে না, দুঃখ আপন করে নিতে জানে না। পদ্মজা আলোর কপালে চুমু দিল। মেয়েটা চুপ করে আছে। চারিদিক কুয়াশায় ধোয়া ধোয়া, দিন ডুবি ডুবি।
স্তব্ধ হয়ে আছে সময়। একতলা থেকে আমিনার বিলাপ শোনা যাচ্ছে। তিনি এত কাঁদতে পারেন? পদ্মজা ঘুরে দাঁড়ালো ঘরে যেতে। তখনই সামনে পড়লেন ফরিনা। পদ্মজা হাসার চেষ্টা করে বলল, আম্মা, আপনি? আলো ঘুমাইছে? না, জেগে আছে। পদ্মজা আলোর কপালে আবার চুমু দিল। ফরিনা বললেন, রানীকে কি পাউন যাইব? এই কথা বলেই ফরিনা দুমড়ে কেঁদে ওঠে। তখন পদ্মজা জিজ্ঞেস করে, আপনি কি কিছু বলতে চান আমাকে আম্মা? আচমকা ফরিনার কান্নার শব্দে আলো ভয় পেয়ে যায়। সে জোরে জোরে কাঁদতে থাকে। পদ্মজা আলোকে শান্ত করার চেষ্টা করে। বারান্দায় পায়চারি করে আদরের কণ্ঠে বলে, মা, কাঁদে না মা, কাঁদে না। কিছু হয়নি তো, মামি আছি তো। আলো জান ছেড়ে কাঁদছে, কান্না থামাচ্ছে না। বেশ অনেকক্ষণ পর আলো কান্না থামায়। সাথে সাথে পদ্মজা ফরিনার দিকে এগিয়ে আসলো। প্রশ্ন করলো, বলুন না আম্মা, কি বলতে চান আমাকে? কিচ্ছু না, বলেই তড়িঘড়ি করে দোতলা থেকে নেমে যান তিনি। পদ্মজা আশাহত হয়ে অনেকবার ডাকে, তিনি শুনেননি। পদ্মজা বিরক্তি নিয়ে বাইরে তাকায়, দেখতে পায় মজিদ হাওলাদারকে। তিনি আলোকঘর পেরিয়ে অন্দরমহলের দিকে আসছেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। পায়ে ব্যথা পেয়েছে নাকি? পদ্মজা নিচতলায় যাওয়ার জন্য উদ্যক্ত হয়। তখনই মাথায় আসে, কোনোভাবে কি আব্বাকে দেখে আম্মা ভয় পেল আর উত্তর না দিয়ে চলে গেল? পদ্মজা মিলিয়ে ফেলে উত্তর, এমনটাই হয়েছে। ঘরের গোপন খবরই দিতে চেয়েছিলেন ফরিনা, কিন্তু ঘরের মানুষ দেখে আর দিতে পারল না। আচ্ছা, তিনি এমন হাউমাউ করে কেন কাঁদলেন? পদ্মজার কপালের চামড়া কুঁচকে যায়। পদ্মজা মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়। আলোর পিঠে হাত বুলাতে বুলাতে ভাবে পেছনের সব অদ্ভুত ঘটনা। রুম্পা পাগলের অভিনয় করত, তাকে ঘরে বন্দি করে রাখা হয়েছিল, অথচ বাড়ির কেউ এত ভ্রুক্ষেপ করতো না। রুম্পা দিনের পর দিন না খেয়েছিল। পদ্মজা যতটুকু বুঝেছে, ফরিনা খুব ভালোবাসেন রুম্পাকে, তাহলে তিনি কেন খাবার নিয়ে যেতেন না? রুম্পার ঘরে লতিফা চোখ রাখে। রুম্পা লতিফাকে দেখে ভয় পেয়েছিল। যেদিনই সে জানতে পারে রুম্পা পাগল না, সেই দিন রাতেই বাবলু নামের লোকটা, কালো লোকটি রুম্পাকে মারতে চেয়েছিল। এত সব কার নির্দেশে হচ্ছে? কে এই বাড়ির আদেশদাতা? আর আলমগীরই কি করে জানলো রুম্পা খুন হতে চলেছে? তারপর একটা খুন হলো, অথচ ভোর হওয়ার আগে সেই লাশ উধাও হয়ে গেল। কেউ খুনির খোঁজ করলো না। তারপর রুম্পা বা আলমগীরের কথা রানী আর ফরিনা ছাড়া কেউ জিজ্ঞাসাও করলো না। এই বাড়ির মানুষ যেন জীবিত থেকেও মৃত। কি চলছে আড়ালে? তারপর আলমগীর তাকে একটা চাবি দিল। চাবিটা কিসের? রুম্পা বলেছিল, উত্তরে জঙ্গলে রক্ত। এই কথার মানেই বা কি? পদ্মজা দ্রুত দুই চোখ বন্ধ করে ফেলল। তার মাথা ব্যথা করছে, কপালের রগ দকবক দকবক করছে। রানীর নিখোঁজ হওয়ার ব্যাপারটা পুরোপুরি মাথা থেকে বেরিয়ে যায়। সে গাঢ় রহস্যের টানে উন্মাদ হয়ে ওঠে। বাড়িতে খলিল রিদওয়ান নেই, এই সুযোগে জঙ্গলে তাকে যেতেই হবে। পরিবেশে অস্পষ্টতা ক্রমে ক্রমে ছড়িয়ে পড়ল। বিকেল সন্ধ্যাকে স্নান আলোয় জড়িয়ে ধরল। সন্ধ্যার আজান পড়েছে। পদ্মজা নিচতলায় এসে আলোকে লতিফার কাছে দিয়ে নিজের ঘরে যায়, নামাজ আদায় করে নেয়। তারপর আলোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। মজিদ পায়ে ব্যথা পেয়েছেন, তিনি ঘরে শুয়ে আছেন। ফরিনাও ঘরে। বাড়ির বাকি পুরুষরাও তখনও ফিরেনি। আমিনা সদর দরজায় বসে আছেন, চুল এলোমেলো, কপালে এক হাত রেখে বাইরে তাকিয়ে রানীর অপেক্ষায় প্রহর গুনছেন। মানুষটার অনেক দোষ ত্রুটি আছে ঠিক, তবে মেয়ের জন্য পাগল। বাড়ির আরেক কাজের মেয়ে রিনু আলোর সাথে শুয়ে আছে। আলো একা ঘরে কিভাবে থাকবে, তাই পদ্মজায় রিনুকে আলোর সাথে থাকতে বলেছে। লতিফা রান্নাঘরে রান্না করছে। সবাই যে যার কাজে ব্যস্ত। মানবতা বোধ থেকেই অন্তত রানীর নিখোঁজ হবার শোকে কাতর হওয়া উচিত, কিন্তু পদ্মজা কাতর হতে পারছে না। তাকে চুম্বকের মতো কিছু টানছে উল্টো দিক থেকে। পদ্মজা শক্ত করে খোপা বাঁধে, শাড়ির আঁচল কোমরে গুজে গায়ে জড়িয়ে নেয় শাল, হাতে নেয় টর্চ আর ছুরি। এরপর অন্দরমহলের দ্বিতীয় দরজা দিয়ে বেরিয়ে পড়ে। এক নিঃশ্বাসে ছুটে আসে জঙ্গলের সামনে। হাঁপাতে থাকে। চোখের সামনে ঘন জঙ্গল, পিছনে কয়েক হাত দূরে অন্দরমহল, হাড় হিমহিম করা ঠান্ডা। পদ্মজার ঠোঁট কাঁপতে থাকে। এই জায়গায় সে অনেকবার এসেছে, কিন্তু পা রাখতে পারেনি জঙ্গলে। কেউ না কেউ বা কোনো না কোনো ঘটনা তাকে বাগড়া দিয়েছে। আজ কিছুতেই সে পিছিয়ে যাবে না। তার স্নায়ু উত্তেজিত হয়ে আছে।
জঙ্গলের ঘাসে পা রাখতেই একটা অদ্ভুত অনুভূতি হয়, গায়ের লোমকূপ দাঁড়িয়ে পড়েছে। আরও কয়েক পা এগোতেই গা হিম করা অদ্ভুত সরসর শব্দ ভেসে আসে। পদ্মজার একটু একটু ভয় করছে। গাঢ় অন্ধকারে এমন গভীর জঙ্গলে সে একা। শীতের বাতাসে গাছের পাতাগুলো শব্দ তুলছে আর পদ্মজা উৎকর্ণ হয়ে উঠছে। ভয়ভীতি নিয়ে সে এগোতে থাকে। চারিদিক ঘাস, শুরু একটা পথ ঘাস নেই, মানে এই পথ দিয়ে মানুষ হাঁটাচলা করে। পদ্মজা সেই পথ ধরে এগোতে থাকে। সে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখছে। বড় বড় গাছ দেখে মনে হচ্ছে কোনো অশরীরই দাঁড়িয়ে আছে। পদ্মজা মনে মনে আয়তুল কুরসি পড়ে বুকে ফু দেয়। একটা সময় পথ শেষ হয়ে যায়। পদ্মজা টর্চের আলোতে পথ খোঁজে। যেদিকেই তাকায় সেদিকেই বুনো লতাপাতা। যারা এখানে আসে তারা কি এখানেই থেমে যায়? পদ্মজা ভেবে পায় না। মাথার উপর ডানা ঝাপটানো শব্দ শোনা যায়। পদ্মজার বুক ধক করে উঠল। সে টর্চ ধরল মাথার উপর। দুটো পাখি উড়ে যায়। এরপর চোখে ভেসে ওঠে চন্দ্র তারকাহীন স্নান আকাশ। পদ্মজা লম্বা করে নিঃশ্বাস নিল। সে কি না কি ভেবেছিল। পদ্মজা শুকনো তীক্ষ্ণ চোখে চারপাশে তাকালো। রুম্পা কি বলেছিল মনে পড়তে সে উত্তরে তাকালো। বেশি দূর চোখ গেল না। ঝোপঝাড়ে ঢাকা চারপাশ। পদ্মজা মুখে অস্পষ্ট বিরক্তিকর শব্দ করল। নিজে নিজে বিড়বিড় করে বলল, ধুর, কোন দিকে যাব এবার? ছটপট করতে থাকে পদ্মজা। তার হাত থেকে ছুরি পড়ে যায়। ছুরি তোলার জন্য নত হয় সে। ছুরির সাথে সাথে তার হাতে ঘাস উঠে আসে। পদ্মজা অবাক হয়। কেন যেন মনে হলো এই বুনো ঘাসের শেকড় মাটির নিচে ছিল না। পদ্মজা উত্তর দিকের আরও কতগুলো ঘাস এক হাতে তোলার চেষ্টা করলো। সাথে সাথে হাতে উঠে আসে। সত্যি শেকড় নেই মাটির নিচে। কেউ বা কারা পথের চিহ্ন আড়াল করতে নতুন তাজা ঘাস দিয়ে সাজিয়ে রেখেছে পথ। পথ লুকোতে কি প্রায়ই এমন করা হয়? তাহলে তো বেশ পরিশ্রম করে। পদ্মজার উত্তেজনা বেড়ে যায়। সে উত্তর দিকের পথ ধরে এগোতে থাকে। হাঁটে প্রায় 10 মিনিট। এই মুহূর্তে সে চলে এসেছে জঙ্গলের মাঝে। সামনে ঘন ঝোপঝাড়, পরিত্যক্ত ভাব চারিদিকে, ভুতুড়ে পরিবেশ। থেকে থেকে পেঁচা ডাকছে কাছে কোথাও। পদ্মজা বিপদ মাথায় রেখে ঝোপঝাড় দুই হাতে সরিয়ে অজানা গন্তব্যে হাঁটতে থাকে। কাঁটা লাগে মুখে, চামড়া ছিঁড়ে যায়। পদ্মজা ব্যথায় মা বলে আর্তনাদ করে উঠল। কিন্তু ব্যথা নিয়ে পড়ে থাকিনি। সে এগোতে থাকে। ঝোপঝাড় ছেড়ে বড় বড় গাছপালার মাঝে আসতেই পদ্মজার মনে হয় তার পিছনে কেউ আছে। সে চট করে ঘুরে দাঁড়ালো। কেউ নেই। সে মনের ভুল ভেবে সামনে হাঁটে, কিন্তু আবার মনে হয় পিছনে কেউ আছে। পদ্মজা থমকে দাঁড়ায়, ঘুরে তাকায়। তার মনটা আনচান আনচান করছে, কুগাইছে, কেমন ভয়ও করছে। এই গভীর জঙ্গলে সে একা। কিছুক্ষণ আগে সন্ধ্যা হলো, কিন্তু এখানে মনে হচ্ছে গভীর রাত। কোনো অঘটন ঘটে গেলে কেউ জানবেও না। পদ্মজার রগে রগে শিরশিরে অনুভব হয়। ভয়টা বেড়ে গেছে। ভেঙে পড়েছে সে। রাত যেন শক্তি সাহসিকতা চুষে নিতে পারে। পদ্মজা আল্লাহকে স্মরণ করে, হেমলতাকে স্মরণ করে। চোখ বুঝে হেমলতার অগ্নিমুখ ভাবে। তিনি যেভাবে তীক্ষ্ণ চোখে তাকাতেন সেভাবে পদ্মজা তাকায়। কান খাড়া করে চারপাশে যত জীব প্রাণী আছে সব কিছুর উপস্থিতি টের পাওয়ার চেষ্টা করে। কাছে কোথাও অদ্ভুত এক জীব ডাকছে। নিশাচর পাখিদের তীক্ষ্ণ ডাকও শোনা যাচ্ছে। ঝিঝি পোকারা এক সুরে ডাকছে। শাঁ শাঁ বাতাস বইছে। এই সব কিছুকে ছড়িয়ে একটা মানুষের গাঢ় নিঃশ্বাস তীক্ষ্ণভাবে কানে ঠেকে। খুব কাছে পিছনের কেউ দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস নিচ্ছে। পদ্মজার হাত দুটো শক্ত হয়ে যায়। অদ্ভুত এক শক্তিকে কেঁপে ওঠে সে। চোখের পলকে দুই পা পিছিয়ে লোকটিকে না দেখে ছুরি মেরে আঘাত করে। লোকটি আহ করে ওঠে। পদ্মজা চোখ খুলে ভালো করে দেখে। মুখটি অন্ধকারের জন্য অস্পষ্ট, তবে কণ্ঠটি পরিচিত মনে হলো। পদ্মজার ছুরির আঘাতে লোকটির হাতে লেগেছে। পদ্মজা রাগে কিন্তু কাপা সুরে প্রশ্ন করে, কে আপনি? লোকটি ক্ষুধার্ত বাঘের মতো ছুটে এসে পদ্মজার গলা চেপে ধরে। পদ্মজা আকস্মিক ঘটনার জন্য প্রস্তুত ছিল না। লোকটি এত জোরে গলা চেপে ধরেছে যে তার দম বন্ধ হয়ে আসছে। মাথার উপর আরও কটি পাখির ডানা ঝাপটিয়ে উড়ে যায়। একটা বলিষ্ঠ হাত গাঢ় অন্ধকারে অপরূপ সুন্দরী এক মেয়ের গলা টিপে ধরে রেখেছে।
সুন্দরী মেয়েটি ছটপট করছে। লোকটির মুখ অন্ধকারে ঢাকা, ভয়ঙ্কর দৃশ্য। পদ্মজা তার হাতের ছুরিটা শক্ত করে ধরে লোকটির পেটে ক্যাচ করে টান মারে। লোকটি আর্তনাদ করে সরে যায়, হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। পদ্মজা আবারও আঘাত করার জন্য এগোয়। লোকটি ফুলে ফেঁপে উঠে দাঁড়ায়, যেন নতুন উদ্যমে শক্তি পেয়েছে। লোকটি ঝাঁপিয়ে পড়ে পদ্মজার উপর, নখের আঁচড় বসায় হাতে, কেড়ে নেয় ছুরি। পদ্মজা ছুরি ছাড়া এমন হিংস্র পুরুষের শক্তির সামনে খুবই নগণ্য। যেভাবেই হোক এর হাত থেকে বাঁচতে হবে। পদ্মজা টর্চ দিয়ে লোকটির মাথায় বাড়ি মারে। লোকটি টাল সামলাতে না পেরে পিছিয়ে যায়। পদ্মজা উল্টো দিকে দৌড়াতে থাকে। পিছনে ধাওয়া করে আগন্তুক। দুইবার ছুরির আঘাত, একবার মাথায় টর্চের বাড়ি খাওয়ার পরও আগন্তুক লুটিয়ে পড়েনি মাটিতে। নিশ্চিন্তে সে এই রহস্যের পাক্কা খেলোয়াড়। পদ্মজার শাল পড়ে যায় গা থেকে। তার খোপা খুলে রাতের মাতাল হাওয়ায় চুল উঠতে থাকে। ঝোপঝাড়ে মাঝে উন্মাদর মতো সে দৌড়াচ্ছে। কানে আসছে বাতাসের শব্দ, সা সা সা। দুই হাতে শাড়ি ধরে রেখেছে গোড়ালির উপরে, যেন শাড়িতে পা বেঁধে পড়ে না যায়। জুতা ছিঁড়ে পড়ে থাকে জঙ্গলে। কাটা কাটায় ছিন্নভিন্ন হয়ে যায় পদ্মজার পা। রক্ত বের হয় গলগল করে। তবুও সে থামল না। সে এত সহজে মরতে চায় না। এই গল্পের শেষ অবধি যেতে হলে তাকে বাঁচতেই হবে। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের 52তম পর্ব। রাতের আধার কেটে ভোরের আলোর মাধ্যমে শুরু হয়েছে আরেকটি নতুন দিন। পূর্ণা ও মগা মেঠোপথ ধরে হাওলাদার বাড়ি যাচ্ছে। মাথার উপর আকাশ আলো করা তেজবিহীন সূর্য। পূর্ণার পায়ের গতি চঞ্চল, সে অস্থির হয়ে আছে। পাশে কৃষকের ফসলি জমি ছেয়ে আছে সবুজের সমারোহে। ফসলি জমির সবুজ আর ঘাস গাছপালার ডগায় জমিয়ে থাকা শিশির বিন্দু সকালের প্রকৃতিকে এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে। অথচ সেই সৌন্দর্য পূর্ণাকে ছুঁতে পারছে না। অন্য বেলা হলে শিশির ভেজা ঘাসে গা এলিয়ে দিত। কোনো এক অদ্ভুত কারণে ঠান্ডার মধ্যেও তার শিশিরে ভিজতে ভালো লাগে। এখন সেই মন মেজাজ নেই। মগা কিছুক্ষণ আগে তাকে খবর দিয়েছে গতকাল রাতে পদ্মজা আহত অবস্থায় জঙ্গল থেকে ফিরেছে। প্রেমা ঘরে পড়ছিল, বাসন্তী রান্নাঘরে, তাই তারা শুনতে পায়নি। পূর্ণা রোদে বসে সকালের খাবার খাচ্ছিল। যখন মগার কাছ থেকে এই খবরটা শুনল, খাবার রেখে মগাকে নিয়ে বেরিয়ে পড়ে। কুয়াশা ঢাকা পথে উত্তরে হাওয়ায় কাঁপতে কাঁপতে পূর্ণা হাওলাদার বাড়ি আসে। এক ছুটে পদ্মজার ঘরে যায়। পদ্মজা ঘুমে শিউরে ফরিনা বসে আছেন। পূর্ণার করুণ সুরে জানতে চাইল, ও খালাম্মা, আপার কি হয়েছে? ফরিনা ইশারায় শান্ত হতে বললেন। তারপর মুখে ধীর সুস্থে রাতের ঘটনা খুলে বললেন। গতকাল এশার আজানের সময় পদ্মজা কোথা থেকে দৌড়ে সদর ঘরে এসে লুটিয়ে পড়ে। পা থেকে গলগল করে রক্ত বের হচ্ছিল। অনেকগুলো কাটা ফুটেছিল। শ্বাস নিচ্ছিল ঘন ঘন। গালের চামড়াও একই অবস্থা। ফরিনা, লতিফা, আমিনা, রিনু পদ্মজাকে দেখে চমকে যায়। আমিনা দৌড়ে দাঁড়িয়ে থাকলেও বাকি তিনজন পদ্মজাকে ধরে ঘরে নিয়ে আসে। পদ্মজার পানি খেতে চায়। পানি খাওয়ার পর বলে সে জঙ্গলে গিয়েছিল। জঙ্গলের কথা শুনে উপস্থিত দুজন কাজের মেয়ে ও ফরিনার মুখ পাংশুটে হয়ে যায়। তারা আর প্রশ্ন করেনি, যেন বুঝে গিয়েছে কি হয়েছিল। কাটা বের করতে গিয়ে আরো রক্তক্ষরণ হয়েছে। পদ্মজা যন্ত্রণায় ঠোঁট কামড়ে শুয়েছিল। চোখ দিয়ে অনবরত জল পড়েছে। ব্যান্ডেজ করা খুব দরকার ছিল। কাটাছেঁড়ার প্রাথমিক চিকিৎসার সম্পর্কে ফরিনার ধারণা নেই। তাই তিনি মজিদ হাওলাদারকে গিয়ে বলেন, এই বাড়িতে প্রায় মারামারি কাটাকাটি চলে। তাই মজিদ হাওলাদার কাছে ব্যান্ডেজ, স্যাভলন সহ বিভিন্ন জিনিসপত্র রয়েছে। তিনি প্রাথমিক চিকিৎসার জিনিসপত্র নিয়ে আসেন। তারপর পদ্মজার পা ভালো করে পরিষ্কার করিয়ে ব্যান্ডেজ করে দেন। পূর্ণা পদ্মজার পায়ের কাছে বসে হাহাকার করে বলল, আমার আপার এত কষ্ট পেয়েছে। পূর্ণার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সে ফরিনার কাছে জানতে চায় ভাইয়া কোথায়। তাৎক্ষণিক ফরিনার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তিনি মিনমিনে গলায় বলল, জানি না। পূর্ণা অবাক সুরে বলল, ভাইয়া জানে না আপার কথা? রাতে দেখেনি? বাবু তো বাড়িতে আহেই নাই।
রানীর যে খুঁজতে বের হলো আর আয়ে নাই। রানী আপার পাওয়া যায় নাই? না। আচ্ছা। পদ্মজার শরীর নাড়াচ্ছে দেখে পূর্ণা কথা থামিয়ে দিল। সে পদ্মজার পেটের কাছে এসে বসলো, বলল, আপা। পদ্মজা পিটপিট করে চোখ খুলল। জানালা দিয়ে সূর্যের আলো টুক করে পদ্মজার চোখে মুখে ঝাঁপিয়ে পড়ে। পদ্মজা দ্রুত চোখ বুজে ফেলল, তারপর আবার ধীরে ধীরে চোখ খুলল। পূর্ণাকে দেখে অবাক হয়। উঠে বসতে চাইলে অনুভব করে পায়ে অনেক ব্যথা। সে পায়ের দিকে চেয়ে আরো অবাক হয়ে, পায়ে ব্যান্ডেজ এলো কি করে? মনে করার চেষ্টা করলো। মনে মনে বিড়বিড় করে বলল, রাতে এক ছুটে অন্দরমহলে চলে আসি, ভুলেও পিছনে ফিরে তাকাইনি। সদর ঘর থেকে আম্মা ঘরে নিয়ে আসেন। আব্বা ব্যান্ডেজ করে দেন, আম্মা খাইয়ে দেন। অনেক রাত হয়, উনি তখনও ফেরেননি, তাই চিন্তা হয়। আম্মাকে জিজ্ঞাসা করলে আম্মা বলেছিলেন চলে আসবে। তারপর কি হয়েছিল মনে নেই, ঘুমিয়ে পড়ি বোধ হয়। পদ্মজা ভাবনা থেকে বেরিয়ে সর্বপ্রথম ফরিনাকে প্রশ্ন করলো, উনি ফিরেছেন? না। পদ্মজা কি বলবে বুঝতে পারছে না। সে অনেকক্ষণ পর বলল, চাচা আর রিদওয়ান ভাই ফিরেছে? আইসে তো। তোমার চাচা এখন কই জানি না। রিদওয়ান হ্যার ঘরেই আছে। তাহলে আপনার ছেলে কোথায় আম্মা? পদ্মজা উত্তেজিত হয়ে পড়ে। পূর্ণা পদ্মজার এক হাত চেপে ধরে অনুরোধ করে, আপা শান্ত হও। খালাম্মা, রিদওয়ান ভাই আর ছোট চাচা কিছু বলেনি ভাইয়ার ব্যাপারে? আপনি জিজ্ঞাসা করেননি? ফরিনা নির্বিকার সুরে বললেন, আমি হেরার লগে কথা কই না। আপনার ছেলের জন্য আপনার চিন্তা হচ্ছে না? রাতে বাড়ি ফেরেনি। আপনি তো মা, নাকি? পদ্মজার গলায় কাঁপছে। তার বুকের হৃদস্পন্দন বেড়ে গেছে। আমিরের কিছু হলে সে মাঝ সমুদ্রে পড়বে। হেমলতার পর এই একটা মানুষকেই সে অন্ধের মতো বিশ্বাস করে, ভালোবাসে। ফরিনা নিশ্চুপ। তিনি পদ্মজার কথা পাত্তা দিচ্ছেন না। পদ্মজার পা ব্যথায় টনটন করে ওঠে। শীতের সময় কাটাছেঁড়া খুব যন্ত্রণার, যে যন্ত্রণা পূর্ণা এখনো ভুগছে। সেদিন কাঁধে আঘাত পেল, আজও শুকায়নি ভালো করে। কিছুর ছোঁয়া লাগলেই ব্যথা করে। পূর্ণা পদ্মজাকে অনুরোধ করে বলল, আপা এমন করো না, ভাইয়া চলে আসবে। রানী আপাকে খুঁজতে গেছে, এই জন্য আসতে পারেনি। রানী আপার বাপ ভাই তো চলে আসছে। তুমি তো জানোই আপা, রানী আপার বাপ ভাই কেমন। রানী আপার জন্য শুধু ভাইয়ার মায়া আছে, তাই ভাইয়া রানী আপারে ছাড়া আসতে পারছে না। পূর্ণার কথাগুলো যুক্তিগত হলেও পদ্মজার মন মানছে না। গোলমাল তো আছেই। পদ্মজার পূর্ণাকে এক হাতে সরিয়ে দিয়ে বিছানা থেকে নামার জন্য এক পা মেঝেতে রাখে। সঙ্গে সঙ্গে পুরো শরীর একটা শুকনো তীব্র ব্যথায় ছড়িয়ে পড়ে। পদ্মজা আর্তনাদ করে শুয়ে পড়ে। ফরিনা ও পূর্ণা আঁতকে উঠল। পদ্মজাকে জোর করে শুইয়ে দিল। কিন্তু পদ্মজা নাছোড়বান্দা। সে তার স্বামীর খবর যতক্ষণ না পাবে শান্ত হবে না। ফরিনা আশ্বস্ত করে বললেন, ওরা বাবুর ক্ষতি করব না। বাবুর কাছে ওদের অনেক কিছু পাওনার আছে। কাগজে কলমে এই বাড়িটার মালিক বাবু। পদ্মজা তির্যকভাবে তাকালো, বলল, আপনি সব জানেন তাই না? পূর্ণা ফোড়ন কাটে, কি জানবে? পূর্ণার উত্তর না দিয়ে পদ্মজা ফরিনাকে প্রশ্ন করলো, বলুন আম্মা। ফরিনা আর চোখে দরজার দিকে তাকালেন। ফরিনার দৃষ্টি অনুসরণ করে পদ্মজা পূর্ণাও তাকালো। কে যেন দাঁড়িয়ে আছে। শাড়ি দেখে মনে হচ্ছে লতিফা। পূর্ণা ডাকতে উদ্যত হয়। পদ্মজা পূর্ণার হাত ধরে ফেলে, ইশারা করে চুপ থাকতে বলে। তারপর ফরিনাকে প্রশ্ন করে, তাহলে আপনি নিশ্চিত ওরা ওনার ক্ষতি করবে না, জানে মারবে না? এই কথা শুনে পদ্মজা হকচকিয়ে যায়। সে উৎকণ্ঠ হয়ে বলল, এই কথা কেন বলছেন? ফরিনা আবার নিশ্চুপ হয়ে গেলেন। পদ্মজার মাথার রগ রাগে দপদপ করছে। এই বাড়ির মানুষগুলোর মনের ভাবনার কিনারা এত জটিল, কিছুতেই ধরা যাচ্ছে না। এক একবার এক একজনের এক এক রূপ। পদ্মজাকে সারাদিন এটা ওটা বলে বিছানায় রাখা হয়। ফরিনা সারাদিন পদ্মজার খেয়াল রাখেন। পদ্মজা সারাক্ষণ উনি উনি করে গেছে। ফরিনা কোনো জবাবই দিল না। আর দরজার ওপাশে সারাক্ষণ লতিফা ছিল। পূর্ণা অনেকবার লতিফাকে ধরেছে। তখন লতিফা হেসে বলেছেন, পদ্ম আপা কেমন আছে দেখতে আইছিলাম। পূর্ণা কঠিন সুরে অনেকবার নিষেধ করেছে যেন আর না আসে, তবুও লতিফা এসেছে। পদ্মজা পূর্ণাকে নিষেধ করার পরও পূর্ণা স্থির হয়।
বিকেল হয়ে যায় তবুও আমিরের দেখা নেই। এদিকে পদ্মজা বিছানায় বসে এশারের ফজরের নামাজ কাজা পড়েছে। দুপুরের আসরের নামাজও বসে বসে ইশারায় করেছেন। অসুস্থ মানুষ অজু ছাড়া কোনো উপায় নিজেকে পবিত্র করে নামাজ পড়তে পারে, নামাজ শিক্ষা ঘাটলেই পাবেন। ফরিনা দুপুরে না করেছিলেন, এত কষ্ট কইরা নামাজের কি দরকার, কইরো না, আল্লাহ মাফ করবো এমনিতে। পদ্মজা তখন মিষ্টি করে হেসে জবাব দিয়েছিলেন, যতক্ষণ হুঁশ জ্ঞান আছে নামাজ ছাড়ার পথ নেই আম্মা। আল্লাহ তাআলা অসুস্থ মানুষকে ইশারায় নামাজ পড়ারও পথ দিয়েছেন। এটা কেন দিয়েছেন? নামাজ বাধ্যতামূলক বলে। ইসলামে নামাজের গুরুত্ব অনেক বেশি আম্মা। ফরিনা এই কথার উপরে কিছু বলতে পারেননি। পদ্মজা ধর্মকর্ম নিয়ে খুব জানে। পদ্মজার কাছে থেকে তিনি অনেক কিছু শিখেছেন। ধর্মের কথা বলার সময় পদ্মজা অন্য সবকিছু ভুলে যায়। তাই পুরোটা দুপুর তিনি পদ্মজাকে ইসলাম ধর্মের খুঁটিনাটি নিয়ে প্রশ্ন করেই গেছেন। বিকেলবেলা পূর্ণা জানালো সে আজ এই বাড়িতে থাকবে। পদ্মজা এই কথা শুনে আতঙ্কিত হয়ে পড়ে। সে জোরাজুরি করে পূর্ণাকে মোড়ল বাড়িতে পাঠিয়ে দেয়। এই বাড়ি মোটেও সুবিধার নয়, সে ঝুঁকি নিতে চায় না। পূর্ণা চলে যাওয়ার আগে পদ্মজা কিছু সূরার নাম বলে দেয়। একটা 2 লাইনের সূরা শিখিয়ে দেয়, যেন পড়ে ঘুমায়, তাহলে বিপদ হবে না। পূর্ণা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আজান পড়ে সন্ধ্যার। পূর্বেই নিয়মেই নামাজ পড়ে পদ্মজা। ফরিনা পদ্মজার ঘর ছাড়েন, রান্নাঘরে যান। পদ্মজার নামাজ শেষ করে বালিশে হেলান দিয়ে চোখ বুজে। আমিরের জন্য খুব চিন্তা হচ্ছে। 2 দিন কেটে যাচ্ছে, আমিরের দেখা নেই। পদ্মজার মনের অবস্থা করুণ, বারবার দীর্ঘশ্বাস ছাড়ছেন। প্রহর গুনছে, এই বুঝি মানুষটা চলে এলো। পদ্মপতি পদ্মপতি বলে একাকার করে দিল ঘর, কিন্তু আসে না। পদ্মজার বুকের বাম পাশে চিনচিন ব্যথা বেরিয়ে চলেছে। গতকাল রাতে আক্রমণ করা লোকটিকে সে তখন চিনতে পারেনি, কিন্তু এখন আন্দাজ করতে পারছে। তবে আমিরের শূন্যতা তাকে পোড়াচ্ছে খুব। সে এমন ছটফটানি নিয়ে আর থাকতে পারছেন না। আহত পা মাটিতে রাখে, ভর দিতে আবার সেই তীব্র ব্যথা। কিন্তু এর চেয়েও গভীর ব্যথা আমিরের দেখা না পাওয়া। পদ্মজার 2 পায়ের পাতার এক পাশ অক্ষত। সে ওই এক পাশ দ্বারা মাটিতে ভর দিয়ে ধীরে ধীরে একতলায় যায়। সোজা চলে আসে রিদওয়ানের ঘরে। দরজা একটু খোলা ছিল। পদ্মজা একবার ভাবলো কড়া নেড়ে ঢুকবে, কি মনে করে যেন আর কড়া নাড়ল না, সোজা দরজায় ধাক্কা মারে। তখনই রিদওয়ান চমকে ঘুরে তাকায়। পদ্মজাকে দেখে তাড়াতাড়ি শার্ট পরতে উদ্যত হয়। পদ্মজা মুচকি হেসে বলল, শার্ট পরে লাভ নেই, চোখে পড়ে গেছে। রিদওয়ান ফিরে দাঁড়ালো, লম্বা করে হেসে শার্ট পরল। তারপর বোতাম লাগাতে লাগাতে বলল, বুদ্ধিমতী, তো দেখতে এসেছো কেমন আছি? ভালো নেই। ছুরি এবং ছুরির মালিক দুজনেরই এত তেজ বেশি ছিল। পদ্মজা তিরস্কার করে হাসল। 2 কদম এগিয়ে এসে বলল, পাগলের প্রলাপ, আন্দাজ ঠিক হবে ভাবিনি। এবার বলুন উনি কোথায়? রিদওয়ান ভ্রু দুটি বাঁকিয়ে বলল, আমির। পদ্মজা জবাব দিল না। রিদওয়ান বলল, আমি জানবো কি করে তোমার জামাই কোথায়? জানেন না? পদ্মজার কড়া প্রশ্ন। রিদওয়ান উত্তরে হাসল। সে আলমারি থেকে একটা ছুরি বের করে দেখল। তারপর শীতল সুরে প্রশ্ন করল, তোমার ছুরিটার নাম কি? কোন দেশ থেকে এনে দিয়েছে আমির? ফুটপাত থেকে কেনা। ছুরির ধার থাকলেই চলে, অভিজ্ঞ হতে হয় আক্রমণকারীর হাত। তাই ছুরির নাম না খুঁজে নিজের হাতটাকে অভিজ্ঞ করুন। পদ্মজার শুকনো অপমান বুঝতে রিদওয়ানের অসুবিধা হয় না। সে আলমারির কপাট লাগিয়ে এগিয়ে আসে, বলে, ব্যঙ্গ করছো? পদ্মজা তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল রিদওয়ানের দিকে। তারপর বলল, কি আছে জঙ্গলে? তা জেনে তুমি কি করবে? কোনো অপরাধ চলছে? তোমাকে জানতে হবে না। তখনও তো মারতে এসেছিলেন, এখন তো কাছে আছি, আক্রমণ করছেন না কেন? রিদওয়ান হাসল। পদ্মজার পিছনে গিয়ে দাঁড়ায়। পদ্মজার ঘাড়ে ফু দেয়। সঙ্গে সঙ্গে পদ্মজা দূরে সরে যায়। হুমকি দিয়ে বলে, নোংরামি করা সাহস করবেন না, তখনের আঘাতগুলো ভুলে যাবেন না। আমি আমাকে রক্ষা করতে জানি। এজন্যই পালিয়ে এসেছিলে? পদ্মজা ক্ষণকালের জন্য পালিয়েছে। যাই থাকুক আমি খুঁজে বের করবই, আর ধ্বংস করব আমি। দেখো পদ্মজা, তুমি আর এসব ঘেটো না। সুখে আছো সুখে থাকো, পরিণতি খারাপ হবে।
ভালো করে বলছি ঢাকা ফিরে যাও। এই মুখও আর তাকিও না। ভয় পাচ্ছেন? কাকে? তোমাকে? রিদওয়ান সশব্দে হাসল। রিদওয়ানের হাসি পদ্মজার গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। রিদওয়ান হাসতে হাসতে বলল, তোমাকে ভয় পাবে রিদওয়ান? উনি কোথায় সত্যি জানেন না? না, জানি না। আমি কিন্তু। কি করবে? খুন করবে? রিদওয়ান কিরমির করে এগিয়ে আসে। পিছন থেকে পদ্মজার দুই হাত মুচড়ে ধরে বলল, ভালো করে বলছি, আর গভীরে যেও না। এককালে তোমাকে বিয়ে করার কথা ভেবেছিলাম বলে বলছি, আর গভীরে যেও না। তোমার করুণ দশা আমিও আটকাতে পারবো না। ছাড়ুন আমাকে। ছাড়বো না। রিদওয়ান পদ্মজার কাছে ঠোঁট ছোঁয়াতেই পদ্মজার সারা শরীরে রিরি করে উঠে। মাথা দিয়ে পিছনে থাকা রিদওয়ানের মুখে আঘাত করে। রিদওয়ান কিছুটা পিছিয়ে যায়। নাকে ভীষণ ব্যথা পেয়েছে। সে কিরমির করে হিংস্র জম্বর মতো তাকায়। বলিষ্ঠ মোটাসোটা শরীরটাকে হারানো যে কোনো মেয়ের জন্য অসাধ্য। পদ্মজা নিজেকে রক্ষা করার জন্য টেবিল থেকে জগ নেয় হাতে। রিদওয়ান বলে, তুমি বাড়াবাড়ি করছো পদ্মজা। উনি যদি জানতে পারে আপনি আমার সাথে এই অসভ্যতামি করেছেন, আপনার দেহে প্রাণ থাকবে না। রিদওয়ান ফিক করে হেসে দিল, যেন মাত্রই পদ্মজার মজার কথা বলল। রিদওয়ান হাসি ঠোঁটে রেখে বলল, আগে তো ও নিজেকে বাঁচাক, তারপর আমাকে প্রাণে মারবে।